সুপ্রিয় শিক্ষার্থী, অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের ছকপুরাণ চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা বাংলা বইয়ের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা নিয়ে তোমাদের সাথে আজকে আমরা কথা বলবো। এটি আমাদের প্রথম ভিডিও। ইতিমধ্যে আমরা প্রথম পরিচ্ছেদের উপরে 3টি টিউটোরিয়াল করে দিয়েছি। সেগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা ছকপুরাণ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখবে। সরাসরি তোমাদেরকে আমরা বইয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বইয়ের যে দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক লেখা, এটা মূলত তোমাদের বইয়ের ৭৯ পৃষ্ঠায় রয়েছে। এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং এই আলোচনাগুলো শুনলে তোমাদেরকে বইয়ের সাথে মিলিয়ে তোমরা যখন পড়বা তাহলে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারবে। তাহলে শুরুতেই আমাদের জানা দরকার যে বিবরণমূলক লেখা কী, এই সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে আসি। সেজন্য তোমাদেরকে আমরা এখানে নিয়ে আসলাম বিবরণমূলক লেখা। যে ধরনের লেখায় কোনো ব্যক্তি, বস্তু, বিষয়, স্থান, পরিস্থিতি, ঘটনা, আবেগ, অনুভূতি ইত্যাদি বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় তাকেই বিবরণমূলক লেখা বলে। কথাতেই কিন্তু রয়েছে বিবরণমূলক, অতএব এখানে একটা বিবরণ দেওয়া হবে। একে অনেকে বর্ণনামূলক বা বিবৃতিমূলক লেখাও বলে থাকেন। বিবরণমূলক লেখার একটি অন্যতম উদ্দেশ্য হলো সবাইকে সেই বিষয় সম্পর্কে অবহিত করা। অর্থাৎ অনেক বিবরণ থাকবে, সেই বিবরণ থেকে সে এই জিনিসগুলো জানবে এবং একটি সুস্পষ্ট ধারণা পাবে। এই ধরনের লেখায় তথ্য উপাত্তের চেয়ে সাবলীল বর্ণনাটা বেশি থাকে। বিবরণমূলক লেখায় সাধারণত লেখকের জীবন দর্শন বা দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে, অর্থাৎ যে বিষয়টি তিনি বিবরণ দিতে চান। যখন একজন লেখক তার কাছে দৃশ্যমান বা অদৃশ্যমান কোনো কিছুর লিখিত বর্ণনা দেয়, সেই লেখাকেই বিবরণমূলক লেখা বলা হয়। অন্যভাবে বলা যায়, লেখক বিভিন্ন রূপকল্প, উপমা ইত্যাদি তার বর্ণনার জন্য ব্যবহার করতে পারেন, যা বর্ণনাকে আরও সমৃদ্ধ করে। এখন আমরা জানব বিবরণমূলক লেখার কিছু বৈশিষ্ট্য রয়েছে। শুরুতেই বলা হয়েছে যেখানে বিভিন্ন ব্যক্তি, বস্তু, স্থান, পরিস্থিতি, ঘটনা এগুলোর বর্ণনা দেওয়া থাকবে। এই ধরনের লেখায় লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। এই ধরনের লেখার ভাষা প্রাঞ্জল হতে হয়। বিবরণমূলক লেখায় স্পষ্ট সাবলীল হতে হয় এবং বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যমে বিবরণমূলক লেখা তুলে ধরতে হয়। এবার আমরা জানব যে বিবরণমূলক লেখার ক্ষেত্রে লক্ষণীয় করণীয় কী। সাধারণত এই ধরনের লেখার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই ও লেখার ধরন এক এক ব্যক্তির ক্ষেত্রে এক এক রকম হতে পারে। তবে সাধারণ কিছু বৈশিষ্ট্য নিয়ম অবশ্যই রয়েছে। যেমন প্রথমে লেখার বিষয় নির্বাচন বা নির্ধারণ করতে হবে, কোন বিষয়টি নিয়ে তিনি লিখতে চান। তারপরে বিষয়টি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে। নির্বাচিত বিষয়টির কোন কোন দিক নিয়ে লেখা যায় সেটি ভাবতে হবে। লেখার সময় কি, কেন, কিভাবে প্রশ্ন করে এর জবাব খুঁজে বের করতে হবে। লেখার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বিবরণী সহজ সরল ভাষায় লিখতে হবে। এই ধরনের লেখায় আবেগ প্রকাশ করা মুখ্য বিষয় না, এখানে আবেগের কোনো বিষয় থাকবে না। লেখার মূল বিবরণ শুরু শেষ পর্যন্ত হবে আকর্ষণীয়। বিষয়টি একটি সুন্দর শিরোনাম থাকবে, শিরোনামটি হবে অর্থবহ এবং সংক্ষিপ্ত। এই মোটামুটি আমরা বিবরণমূলক লেখার যে বিষয়গুলো সেগুলো জেনে নিলাম। এই ধারণাটা একটু পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে তোমাদের বইয়ের ৭৯ পৃষ্ঠা তোমরা খুলতে পারো এবং এইখানে বিবরণমূলক লেখা যেটি দেওয়া হয়েছে, সৈয়দ মুজতবা আলী 1904 সালে জন্মগ্রহণ করেন এবং 1974 সালে মৃত্যুবরণ করেন। অর্থাৎ এই লেখাটা এখানে কিছু লেখকের যে বর্ণনা, যিনি এই বিবরণমূলক এই লেখাটা যার থেকে এই কথা, যার লেখা থেকে এগুলো আনা হবে তার সম্পর্কে কিছু কথা এখানে বলা হয়েছে। তাহলে আমরা সৈয়দ মুজতবা আলী, তার জন্মসালটা জানলাম, মৃত্যুসালটা জানলাম। অর্থাৎ একজন লেখকের পরিচিতি তোমাদের কিন্তু জানতে হবে। তিনি তার পৈতৃক নিবাস কোথায়, সেটা ছিল মৌলভীবাজার এবং তার জন্মস্থান হচ্ছে আসামের করিমগঞ্জ। মূলত তিনি আফগানিস্তানের কাবুলে অধ্যাপনার মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। এছাড়া মিশরের একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। তার পড়াশোনাটা পেশা অধ্যাপনা করেন। তার রচনার একটা বড় অংশ হচ্ছে ভ্রমণ কাহিনী। এই যে ভ্রমণ কাহিনী কথাটা যে বললাম, আসলে ভ্রমণ কাহিনী লেখার ক্ষেত্রে সৈয়দ মুজতবা আলী কিন্তু অন্যতম স্থান দখল করে আছে। এখন এই ভ্রমণ কাহিনী লেখার কিছু বৈশিষ্ট্য আছে, নিয়ম আছে, এগুলো তোমরা জেনে নেবে। সহজ ভাষায় ভ্রমণ অভিজ্ঞতা বর্ণনা দিয়ে লিখেছেন, দেশে বিদেশে, জলে ডাঙ্গায়। তাহলে এগুলো কি এগুলো তার লেখনী, তার লেখা, তার সাহিত্য সাধনার যিনি করেছেন তার মধ্যে ভ্রমণ কাহিনী লিখেছেন দেশে বিদেশে, জলে ডাঙ্গায়। এরপরে
এছাড়া তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী। এবং এই যে লেখাটি তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, এই লেখাটি মূলত সৈয়দ মুজতবা আলীর জলেডাঙ্গা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে বেশ কিছু তথ্য কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তার জন্ম, পিতৃ পরিচয়, তার পিতার নাম কী ছিল বলতে পারবে? খান বাহাদুর সৈয়দ সিকেন্দার আলী। এই ভিডিওগুলো তোমরা যখন দেখবে তখন কিন্তু তোমরা, আগেই বলেছি, খাতা কলম নিয়ে বসবে এবং আমার এখান থেকে অনেকগুলো তথ্য তোমরা পাবে, সেই তথ্যগুলো তোমরা খাতায় লিপিবদ্ধ করবে। এবং তিনি অনেকগুলো ভাষা জানতেন, যেমন বাংলা, ইংরেজি, ফার্সি, জার্মান, ইতালিয়ান, আরবি, উর্দু, হিন্দি, সংস্কৃত, মারাঠি, গুজরাটি, এরকম অনেকগুলো ভাষায় তিনি দক্ষ ও সুপণ্ডিত ছিলেন। যেহেতু তিনি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন এবং তার লেখার মধ্যে ভ্রমণ কাহিনী তিনি প্রসিদ্ধ হয়েছেন, সেই জন্য তিনি বহু দেশে গিয়েছেন এবং তাকে বহু ভাষা আয়ত্ত করতে হয়েছে। এছাড়া তিনি উপন্যাসও লিখেছেন। তার একটি উপন্যাস হচ্ছে অবিশ্বাস্য, শবনম, টুনি মেম, প্রেম তুলনাহীন। এইসব উপন্যাসেরও তিনি লেখক। এবং তার মৃত্যু সালটা তো ইতিমধ্যেই তোমরা জেনেছ, 1974 সালের তিনি মৃত্যুবরণ করেছে। কোথায় সেটা কি তোমরা বলতে পারবে? তিনি ঢাকায় মৃত্যুবরণ করেছিল এবং সেটি ছিল 11ই ফেব্রুয়ারি। আমরা এখানে মরুর দেশের কিছু ছবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এগুলো হচ্ছে পিরামিড। এই পিরামিড কথাটা, এই গল্পটা লিখেছেন কে? সৈয়দ মুজতবা আলী। ইতিমধ্যেই তার সম্পর্কে আমরা জেনে নিলাম। পিরামিড এখানে এই যে পিরামিড পড়ার পরে যে লেখার পরে যে কী চিহ্ন দিয়েছে, এটার নাম হচ্ছে আশ্চর্য প্রকাশ করার জন্য, অর্থাৎ বিস্ময় প্রকাশ করার জন্য। এটি বিস্ময়বোধক চিহ্ন বলি এটাকে আমরা। তাহলে কী চিহ্ন এটা? এটা হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন, মনে থাকবে। তাই কি চোখের সামনে দাঁড়িয়ে 3টা পিরামিড কিংবা উল্টোভাবে দেখলেও হয়, সেই 3টা পিরামিড ছিল বলে আমরা 3বার আশ্চর্য হই? এই প্রশ্নগুলো করেছে। এই পিরামিডগুলো সম্বন্ধে বিশ্বজুড়ে যা গাদা বই লেখা হয়েছে, তার ফিরিস্তি দিতে গেলেই একখানা আস্ত জলেডাঙ্গায় লিখতে হবে। আমরা ইতিমধ্যেই জেনেছি এই পিরামিড গল্পটা যে তোমাদের এখানে তুলে ধরা হয়েছে, সেটা কোন ভ্রমণ কাহিনী থেকে নেওয়া হয়েছে? জলেডাঙ্গায়। কারণ এই 3টি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। এখন কীর্তিস্তম্ভ কথাটার মানে কি সেটি কিন্তু তোমাদের জানতে হবে। কীর্তিস্তম্ভ কথাটার মানে হচ্ছে এই যে মানুষের তৈরি কোনো কাজ বা ঘটনার স্মরণে তৈরি করা স্থাপনা। কোনো কাজ বা ঘটনার স্মরণে তৈরি করা কোনো স্থাপনাকে বলি আমরা কীর্তিস্তম্ভ। যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। বিস্তর মানে কি? অনেক জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। জানো তো, পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে বিস্তর ধনদৌলত, কুঠুরি মানে কি? একটা কামরা বলতে পারি আমরা। বিস্তর মানে অনেক ধনদৌলত জড়ো করা আছে। তারই পথ অনুসন্ধান করেছে পাকা 650 বছর ধরে। 6,000 বছর ধরে এটি করেছে। ইরানি, গ্রিক, রোমান, আরব সহ তুর্কি, ফার্সি, ইংরেজি পরপর সবাই এদের জয় করার পর প্রথমেই চেষ্টা করেছিল পিরামিডের হাজার মন পাথর ভেঙে মাঝখানের কুঠুরিতে ঢুকে তার ধনদৌলত লুট করা মানে কি? লুট করা মানে নিয়ে যাওয়া, লুট করার, এটি করেছিল। এবং আশ্চর্য, যিনি শেষ পর্যন্ত ঢুকতে পারলেন তিনি কিন্তু ধনদৌলতের লুটপাটের মতলবে ঢোকেননি। তিনি ঢুকেছিলেন নিছক ঐতিহাসিক জ্ঞান সঞ্চয়ের জন্য। ফারাওরা কারা? ফারাওয়ের রাজমিস্ত্রিরা কুঠুরি। ফারাওয়ের হচ্ছে একটা উপাধি। হ্যাঁ, ফারাওয়ের শব্দটার অর্থ হচ্ছে উপাধি, যেটি মূলত মিশরের প্রাচীন রাজাদের উপাধি এটি। সেখানকার যারা রাজমিস্ত্রি ছিল তারা কুঠুরি বানানো শেষ করার পরে বেরোবার সময় এমনই মস্ত পাথর দিয়ে রাস্তাটা বন্ধ করে দিয়ে বাইরের দেয়ালে পলেস্তার লাগিয়ে দিয়েছিল, মানে আটকিয়ে দিয়েছিল। পৃথিবীর মানুষের 6,500 বছর লাগলো ভিতরে যাওয়ার সেই রাস্তা বের করতে। কতটা বিস্ময়কর বিষয়, তাই না? মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের যে 3টা পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলি ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাচার্যের অন্যতম। আমরা জানি পৃথিবীতে 7টি আচার্য
জিনিস রয়েছে যেটাকে আমরা বলি সপ্তচার্য। এখন এই যে গিজেটা কোথায়? গিজে হচ্ছে কায়রোর একটি অঞ্চল। কায়রোর একটি জায়গার নাম হচ্ছে গিজে। সেইখানেও কিন্তু বেশ কিছু পিরামিড রয়েছে। সেইখানে কোন রাজা কোন পিরামিড নির্মাণ কত সালে করেছেন, সেটির দৈর্ঘ্য কত, উচ্চতা কত, এরকম একটি চার্ট কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে। প্রায় 500 ফুট উঁচু বললে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না, এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারে একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ বানানটা একটু দেখি তো। ক্ষীণ বানানটা হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙ্গার মতো একই সাইজ রেখে উঁচু হতো, তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। আসলে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে যে 500 ফুট উঁচু বলি, এটা আসলে কতটুকু উঁচু সেই ধারণাটা দেওয়া হয়েছে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে 3টা পিরামিড, সব কিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। যে গিজে আর কায়রোর একটি অঞ্চল হচ্ছে গিজে, সেগুলোর থেকে দূরে যখন চলে যায় তখন দেখা যায় সেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আর পিরামিড ছেড়ে যদি সোজা মরুভূমির ভিতর দিয়ে যাও তবে মনে হবে সাহারার শেষ প্রান্তে পৌঁছে যাওয়ার পরও বুঝি পিরামিড দেখা যাবে। সাহারা মরুভূমির কথা বলছে। হ্যাঁ, তাই বোঝা যায় এই বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। কত লক্ষ পাথরের প্রয়োজন হয়েছিল? 23 লক্ষ। এখানে টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5টা টুকরো একত্র করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিন্তু বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এই পাথর নিয়ে একটি দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। অর্থাৎ সে দেয়াল কলকাতা থেকে দার্জিলিং গিয়ে আবার ফিরে আসতে পারবে। অর্থাৎ এখানে বর্ণনা দেওয়া হয়েছে সবচেয়ে বড় পিরামিড বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগে গেছে। আসলে এই কথাগুলো শুনতে আমাদের কাছে একটু ভিন্ন রকম মনে হয়, কিন্তু এটি হতে পারে। সবচেয়ে বড় যে পিরামিড সেটি বানাতে 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ভেবে কুল কিনারা পাওয়া যায় সে সম্রাটের কতখানি ঐশ্বর্য প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে 20 বছর খাওয়াতে পড়াতে পেরেছিলেন। অন্য খরচের কথা বাদ দাও, যদি 1 লক্ষ লোকের থাকা খাওয়া ব্যবস্থা করার জন্য যে বিরাট প্রতিষ্ঠানের প্রয়োজন সেটা গড়ে তোলা এবং তাকে 20 বছর চালু রাখা তারাই করতে পারে যারা সভ্যতার খুব উঁচু একটি স্তরে উঠে গিয়েছে। আসলে এটা তো খুবই সত্য কথা যে এই যে 1 লক্ষ লোক 20 বছর ধরে করলো, তাকে থাকা খাওয়া যে ব্যবস্থা করা সেটা তারাই করতে পারে যারা খুব উঁচু মনের, এখানে যেটা বলা হচ্ছে। এইবার আমরা পিরামিডের নির্মাণের কারণের কাছে পৌঁছে গিয়েছি। এখানে যে ফারাওরা বলছে, ফারাওরা হচ্ছে সম্রাটদের উপাধি বলা হয়। বিশ্বাস করতেন যে তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারে আঘাতের ক্ষয় হয় তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবে না। এইটা ওনাদের একটা বিশ্বাস ছিল সম্রাটদের। তাই মৃত্যুর পর তাদের দেহকে মমি বানিয়ে মানে কি, মমি বলতে অর্থাৎ মমি শব্দটির অর্থ হচ্ছে যে যেটা নষ্ট হবে না, ছুঁতে পারবে না, এরকম একটা বিষয়। মমি বানিয়ে একটি শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো, যার ভিতরে ঢুকে কেউ ওই মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। কিন্তু তাদের সে বাসনা পূর্ণ হয়নি। পূর্বেই বলেছি হাজার হাজার বছর চেষ্টা করে দুষ্ট অর্থাৎ ডাকাত এবং শিষ্ট মানে কি পণ্ডিত শেষ পর্যন্ত তাদের গোপন কবরে ঢুকতে পেরেছিল। তাই করে অবশ্যই গৌণত কোনো ফারাও এর মনোবাঞ্ছনা পূর্ণ হয়েছে। এখন গৌণত কথাটা শব্দ অর্থ কি? গৌণত মানে হচ্ছে অগ্রধানভাবে। হ্যাঁ, অগ্রধানভাবে, গৌণত অপ্রধানভাবে, যেটাকে বলি গৌণত মানে অপ্রধানভাবে। কারো কারো মনোবাসনা কিন্তু মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে। পণ্ডিতেরা তাদের মমি সযত্নে জাদুঘরে সাজিয়ে রেখেছেন। সেখানে তারা অক্ষত দেহে মহাপ্রলয়ের দিন গুনছেন, যেদিন তারা নবদেহে নবযৌবন ফিরে পেয়ে অমৃত লোকে অনন্ত জীবন আরম্ভ করবেন। এই হচ্ছে মূলত আমাদের
তো এই বর্ণনামূলক লেখা পিরামিড সম্পর্কে। এখন এর থেকে কিছু শব্দের অর্থ রয়েছে যেটি তোমাদের জানা দরকার। ইতিমধ্যে আমি সেটা আলোচনা করে দিয়েছি। যেমন এখানে আমরা পেয়েছিলাম অনুসন্ধান করা। অনুসন্ধান মানে কি? খোঁজ করা। অমৃত লোক এখানে আমরা পেয়েছিলাম, স্বর্গ। ঐশ্বর্য মানে সম্পদ। কায়রো মানে কি? মিশরের রাজধানী। কীর্তিস্তম্ভ কোনো কাজ বা ঘটনার স্মরণে তৈরি করা স্থাপনা। কুঠুরি ছোট ঘর। ক্ষীণ মানে কি? সরু। গিজে কায়রোর একটি জায়গার নাম হচ্ছে গিজে। গৌণত অপ্রধানভাবে, যেটা আমি বলেছিলাম। চোঙ্গা ক্রমান্বয়ে শুরু হয়ে আসা গোল পাত্র, চোঙ্গা। তারপরে জল্পনা কল্পনা, নানান রকম চিন্তা বা অনুমান করা। হ্যাঁ, এরপরে আছে দেয়ালে খোদাই লিপি, দেয়ালে খোদাই করা কোনো লেখা। পরলোকে, পরলোকে মানে কি? মৃত্যুর পরবর্তী জগৎ, এখানে পরলোক কথাটা ব্যবহৃত হচ্ছে। পাকা খবর মানে কি? প্রকৃত সত্য। এরপরে এই পাশে যেটি রয়েছে আমরা যদি আবার একটু দেখি, পালিশ পলেস্তার করে দিয়ে আটকিয়ে দিয়েছিল, যেটা এটা হলো মসৃণ একটা প্রলাপ লাগিয়ে দিয়েছিল। পিরামিড বিশেষ আকৃতির প্রাচীন স্থাপনাকে বলে পিরামিড। প্রতাপ, প্রতাপ মানে কি? ক্ষমতা। তদানীন্তন রাজাদের সম্রাটদের কি অনেক প্রতাপ ছিল বলছিলাম আমরা। ফারাও, ফারাও শব্দটা অনেকবার পেয়েছি। মিশরের প্রাচীন রাজধানী রাজাদের উপাধি হচ্ছে ফারাও, যেটা বলেছিলাম। ফিরিস্তি মানে কি? বিবরণ। বিস্তর মানে কি? অনেক। মতলব ফন্দি, মানে মতলব আটে না, মানে ফন্দি আটে। মনোবাঞ্ছা কি বলছিলাম আমি? মনের ইচ্ছে, মনোবাঞ্ছা পূরণ হয়েছিল তাদের, তাই না? কারো কারো মনোবাঞ্ছা কিন্তু পূরণ হয়েছিল। মমি বিশেষ উপায়ে সংরক্ষিত মৃত্যুদেহকে বিশেষ উপায়ে সংরক্ষণ করার যেটা, সেটাকে আমরা বলছি মমি। মহাপ্রলয়ের দিন, মহাপ্রলয় মানে কি? পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর ধ্বংসের দিন। রাজমিস্ত্রি কাদের বলে? যারা ইট পাথর ইত্যাদি দিয়ে দালান তৈরির কাজ করে, তাদেরকে বলি আমরা রাজমিস্ত্রি। সপ্তাচার্য মানে কি? পৃথিবীর 7টি অবাক করা নিদর্শন। আমরা বলেছিলাম যে পৃথিবীতে 7টি আচার্য জিনিস রয়েছে, যাকে আমরা বলি সপ্তাচার্য। সাহারা, সাহারা কি? একটি মরুভূমির নাম। তো এই ছিল মূলত আমাদের রিডিং অংশটা। তোমরা বারবার এই রিডিংটা পড়তে হবে তোমাদেরকে, তাই না? আমরা অনেকেই কিন্তু রিডিংয়ে দুর্বল। আর রিডিংটা যখন তুমি পড়বা, অর্থাৎ এই পাঠটা যখন তুমি পড়বা, পরবর্তী অংশে পরেরটা আলোচনা করব, তখন মূলত তোমাদের যে অভ্যাস আমরা অনেক সময় দেখেছি, সেটা তোমরা বানান করে করে পড়ো। বানান করার যে বিষয়টি, সেটি একবার হয়তো তুমি বানান করে পড়তে পারো, কিন্তু বারবার বানান করে পড়লে তোমার পড়ার দক্ষতা কিন্তু কোনো দিনই বাড়বে না। এটি পড়ার দক্ষতার উন্নয়নের একটি বাধা। তুমি একবার বানান করে পড়বে, তারপর তুমি স্মুথলি সুন্দর করে পড়ে যাবে। বারবার বানান করে পড়বে না। আর পড়ার দক্ষতা অবশ্যই তোমাদের বাড়ানো উচিত। আমরা পরবর্তী টিউটোরিয়ালে আমাদের পরবর্তী যে শখগুলো রয়েছে, সেটি তোমাদেরকে আলোচনা করে দেব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।